পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া নির্বাক সময় সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছো মায়া আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসা চতুষ্ক তুমি পথ চলা একা কথা বলা এ মনে ফেলেছো ছায়া দু চোখে বেঁধেছো মায়া অ্যাকচুয়ালি আমি একটা ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করলাম মানে তুই একটু খোঁজ নিয়ে দেখবি মানে তোর মামা না ডিআইজি মানে তুই একটু খোঁজ নিয়ে দেখ না যে আজকে কোনো মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা অ্যাকচুয়ালি শি ইজ মিসিং। আসলে প্রচণ্ড ব্যস্ত থাকি ভাই, আর তাছাড়া আপনি তো বাসায় থাকেন না। আমি কিন্তু থাকতে চাই, কিন্তু বুঝুই তো। আপনি তো সেলিব্রিটি উকিল ভাই। আমি মঞ্জুরকে ফোনে ধরছি, এক্ষুনি ফোনে ধরছি। এত কিছু হলো, তুমি তো কখনো জানাওনি। কি জানাবো মেয়ের কথা? আর তোর বউ জানলে তো বাসায় আত্মীয় স্বজন দাওয়াত করে করে আমার মেয়ের কাহিনী বলা শুরু করবে। জি মামা, আসসালামু আলাইকুম। নায়লার কোনো খবর আছে? জি না মামা। শোনো মঞ্জুর, তুমি আমার ভাগ্নিকে মেন্টালি অনেক টর্চার করেছো। আমি সব ভুলে যাব যদি কাল ভালোই ভালোই আমার ভাগ্নি তার মার কাছে ফিরে আসে। খালাম্মা আপনি একটু শান্ত হন প্লিজ। আমি কাউকে বলবো না বাবা, তুই শুধু আমাকে বলো আমার মেয়েটা কেমন আছে। খালাম্মা আমি কিভাবে আপনাকে বিশ্বাস করাবো? আমি আসলেই জানি না নায়লা কোথায় আছে। ও আমাকে কিছুই জানায়নি, বিশ্বাস করুন। আমার মেয়েটা কোথায় গেল? ও ছাড়া তো আমার আর কেউ নেই বাবা। আমি অনেক আগে ওকে বলেছিলাম ওখান থেকে চলে আসতে, বাট আমি তো ভেবেছিলাম ও তোমার কাছেই গেছে। ও আসলে না খালাম্মা, আমার ওখানে যায়নি। ইনফ্যাক্ট ও আমার কাছে আসলে কয়েকটা দিন সময় চেয়েছিল, আমি মেনে নিয়েছিলাম। গত বেশ কিছুদিন ধরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, ফোনে কথা পর্যন্ত হয়নি। আমি কিছুই জানি না খালাম্মা, বিশ্বাস করুন। আমার মেয়েটা, আমি ওকে সব সময় বকাঝকা করেছি বাবা, আমি ওকে সব সময় বকাঝকা করেছি। আমি দেখছি কি করা যায়। আসলে আমি জানি না আপনি কতটা জানেন, তবে নায়লা কিন্তু একদমই হ্যাপি ছিল না। বাট ও বিষয়গুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারতো না, অলওয়েজ নিজের ভিতরে চাপিয়ে রাখতো। আমি ওর সমস্ত কলিগদের সঙ্গে কথা বলেছি। ইনফ্যাক্ট আমি যাদেরকে চিনি ও যেখানে যেখানে যেতে পারে আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, ও কোথাও যায়নি। এই জন্য বুঝতে
পারছি না, আমি কোনোভাবে মেলাতে পারছি না। ওর তো আসলে আমার সঙ্গে যোগাযোগ করার কথা। তবে খালাম্মা, মঞ্জুরকে আরেকবার ভালো করে জিজ্ঞেস করলে হয়তো কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। বিকজ মানে মঞ্জুরকে জিজ্ঞেস করলে কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার মনে হয় ওকে দিয়ে সব কিছু সম্ভব। যে মানুষ নিজের আগের বিয়ের কথা এত বছর গোপন করে রাখতে পারে, তার পক্ষে আসলে বুঝতে পারছি না। আসলে আমি নিজেই বুঝতে পারছি না এখন কি করা দরকার আমাদের। কিছু একটা হবে, আপনি একদম টেনশন করবেন না। আমি নিজেই বুঝতে পারছি না আসলে কি বলবো। আল্লাহ কি আমাকে এই দিনটা দেখার জন্যই বাঁচিয়ে রেখেছে? দোস্ত, আমি উঠি রে, সকালবেলা একেবারে ফারুক ভাইয়ের ওখানে দেখা হবে। এই লিটন, তুই একটা কাজ কর, তুই কি? তুই আজকে রাতে এখানে থেকে যা। আমি প্রয়োজনে ভাবিকে ফোন করে বলছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলবো। ঠিক আছে, চিন্তা করিস না। থ্যাঙ্কস। মানে আমি কি করব বুঝতে পারছি না, অস্বস্তি লাগছে। নাইলা কোথায় যেতে পারে? কোথায়? গত কয়েক বছরে তুই ভাবির সাথে এতটাই ডিস্টেন্স তৈরি করছিস যে আসলে সে কোথায় যাচ্ছে, কি করছে, তার কোনো কিছুই খবর রাখিস না। ও তো মায়ের বাসা ছাড়া কোথাও যেত না। অফিস থেকে টাইমলি ফিরতো। ইহানকে তো ওই পড়াতো। শুধু গত 6 মাস ধরে সব কেমন যেন হয়ে গেল। দোস্ত, বউ কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার। যদিও রোজগার, তবু একটা সিস্টেম মেনটেন করতে হয়। আর সিস্টেমটা ব্রেক করলে সেটা কিন্তু ঠিকমতো জোড়াতালিও লাগাতে হয়। যেমন তেমন করলে হয় না। আচ্ছা লিটন, এমন কি হতে পারে না যে ওরা বাসা থেকে বের হলো, ট্যাক্সিতে উঠলো, ট্যাক্সি ক্যাবওয়ালা কোনোভাবে টের পেয়ে গেল যে ওর কাছে টাকা অথবা গোল্ড আছে। কোনো বিপদ আপদ হয়নি তো লিটন? সেটাও হতে পারে। পুলিশে খবর দেওয়া উচিত না? হ্যাঁ উচিত, কিন্তু কাল সকালে ফারুক ভাইয়ের বাসা থেকে কথা বলার পরে। দেরি হয়ে যাবে তো। এখন রাত কটা বাজে জানিস? রাত 1টা। ও, 1 মিনিট। ফারুক ভাই কল। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। শোনো, তোমার বন্ধুরে চিন্তা করতে মানা করো, বুঝছো? আর কালকে সকালে আসার সময় 1.5 লাখ টাকা নিয়ে আসতে বলবা। আর 1.5 লাখ টাকা লাগবে বিকেলে, বুঝছো? ফারুক ভাই, এত টাকা? শোনো লিটন, তোমার ফারুক ভাই শুধু এক রাতে বাচ্চা তৈরি করতে পারে না, বুঝছো? আর আল্লাহর রহমত হইলে অনেক কিছুই করতে পারে। এক কাজ করো, কাল সকালে চলে আসো, আসলে সব কিছু দেখতে পারবা। জাস্ট 6টার সময় চলে আসবা। ওকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি হলো লিটন? কাল সকালে 1.5 লাখ টাকা নিয়ে যেতে হবে। এত সকালে তো ব্যাংক খুলবে না। বুথ থেকে উঠাতে পারবি? হ্যাঁ সেটা পারবো। তাহলে এখন তাই করতে হবে। ঠিক আছে, বস।
এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। রেখে যাও, আমি পরে দেখবো। এখন দেখো। ওফ নাইলা, ইচ্ছে করছে না। কি আছে কি এতে? একটা টাই। টাই কেন কিনেছ? আমি তো ইদানিং টাইটাই তেমন পড়ি না, শুধু শুধু টাকা নষ্ট করলে। ও, কিছু বলবে তুমি? আমার আসলে কাজটা শেষ করতে হবে। আমি বসি একটু। কোনো দরকার? না, এমনি। তাহলে তো এমনি এমনি বসার কোনো দরকার নেই। বাবা, তুমি আজকে বাবার সাথে ঘুমাও। আচ্ছা, তাহলে আম্মুকে বলে আসি। ঠিক আছে, যাও। গত 7 দিন ধরে তোমার কোনো খোঁজ খবর। সরি 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 সরি, আমি অফিসের কাছে অনেক বেশি বিজি ছিলাম। বাট লিসেন, আমার প্রজেক্টটা সিলেক্ট হয়েছে। আরও অনেকে দিয়েছিল, বাট আমারটা সিলেক্ট করেছে। ক্যান ইউ ইমাজিন? তোমার বাসা থেকে আমার বাসায় কি কেউ যাবে? কথাটাকে শোনো, মানে ইটস এ হিউজ অপরচুনিটি। আমাকে আফগানিস্তানে যেতে হবে, বাট আফগানিস্তান যাওয়াটা ইটস নট এ বিগ ডিল। বাট এটার পরে যে প্রমোশনটা আমার হবে সেটা হিউজ। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি আমার কথা শোনো। শোনো, বুখারি ভাই আছে না, বুখারি ভাইকে ওরা সিলেক্ট করেছিল, বাট বুখারি ভাই তার ফ্যামিলি প্রবলেমের জন্য যাবে না। আফগানিস্তান তো একটু রিস্কি, তাই বাস আমার কপাল খুলে গেল। জাস্ট 2 বছর করে পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো? তোমার বাসা থেকে আমার বাসায় কেউ যাবে আসিফ? আমার তো তোমাকে ছাড়া চলবে না। আমিও আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আসিফ। ফাইন, তুমি কেন ওকে ছাড়া থাকবে? ও তো আমাদের সঙ্গেই থাকবে। আরে ও তো আমাকে ডিভোর্সই দিবে না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5 মিনিট লেট। অন্য কোনো ক্লায়েন্ট হলে কিন্তু আমি কাজ করতাম না। শুধু তোমার জন্য, লিটন মিয়ার জন্য শুধু ছাড় দিলাম। সরি ভাই, আসলে ওই এটিএম বুথ থেকে দেরি হয়ে গেল তো, আর বুঝতেই পারছেন ভেঙে ভেঙে টাকা তুলতে হলো। এই যে ঠিক আছে, এটা হলো আপনার ডিভোর্সের কাগজ। ডিভোর্স? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে গত 3 মাস আগে ডিভোর্স দিয়েছেন, আর আপনার শাশুড়ি 2.5 মাস আগে এই যে রিসিভ করেছেন, এখানে ওনার স্বাক্ষর আছে, এই যে দেখেন। আর যেহেতু ওদের পক্ষ থেকে কোনো ধরনের ওজোর আপত্তি হয়নি, কোনো কেস মামলা করেননি, সুতরাং গত পরশুদিন আপনার ডিভোর্সটি কার্যকর হয়েছে। ঠিক আছে? আর আপনার ছেলে 7 বছর পর্যন্ত আপনার স্ত্রীর কাছেই থাকবে। এটা হলো আপনার ডিভোর্সের পার্ট। সেকেন্ড থিংস হচ্ছে, আপনি একটি মামলা করেছেন। মামলাটি হলো এই মর্মে যে আপনার ছেলে যেহেতু 7 বছর পুরো হয়েছে, এখন গতকাল আপনার স্ত্রী আপনার ছেলেকে নিয়ে সকালে পালিয়ে গেছে, সাথে 60 ভরি সোনার গহনা এবং নগদ 2 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না এসব কেন। বুঝলেন না? এসব হচ্ছে যাতে আপনাকে জেলে যেতে না হয়, সেজন্য। এখন ধরেন আপনার স্ত্রী যদি গুম খুন হয়ে যায়, তাহলে আপনার কোনো দায় থাকবে না, আপনি কোনো বিপদে পড়বেন না। এখন আপনি পুরোপুরি সেফ। আর হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন এখন আপনার স্ত্রীকে খুঁজে বের করতে চান, বের করতে পারেন, এবং তার সাথে সংসার করতে চান, করতে পারেন। সে ব্যবস্থা আমরাই করে দেব। দেখুন, এমনিতেও আমাকে জেলে দিতে পারবে না। দেখুন, এসব কথা আপনি বললে হবে? শিশু এবং নারী নির্যাতন আইন সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। তাছাড়া আপনি তো ম্যাজিস্ট্রেট হিসেবে 20 বছর এজলাসে বসেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এইসব কেসে জামিন পাওয়া কত কঠিন। আর তাছাড়া আমি শুনেছি আপনার মামা শ্বশুর নাকি একজন সচিব। সুতরাং আপনি বুঝতে পারছেন বিষয়টা। মঞ্জুর সাহেব, আমার অন্য ক্লায়েন্ট আসবে, আমাকে চেম্বারে যেতে হবে এখন। ঠিক আছে? জি ও, আর বাকি টাকাটা কিন্তু অবশ্যই বিকেলে পাঠিয়ে দেবেন। জি জি অবশ্যই। ওকে, বাই। আসলে ফারুক ভাই সত্যি পুরো একটা অসম্ভবকে সম্ভব করে ছাড়ছে। মানে তোর শাশুড়ির সিগনেচার পাইলো কই থেকে? পুরো একটা জিনিয়াস একটা মাল। এই না হলে ব্যারিস্টার। একালে কাজটা কি ঠিক হলো? যা বেটা, জেলে যা, জেলে গিয়া জেলের ভাত খাও। আমার ছেলেটা এখন কোথায় আছে? কোথায় আবার? ওর মায়ের কাছে আছে। ও প্রতিদিন আমার গায়ের সাথে গা মিশিয়ে শুয়ে থাকতে কিছু। মন খারাপ করিস না, দেখবি ওর কান্নার জন্যই ভাবি ওকে তোর কাছে নিয়ে আসছে। ঠিক আছে? এসে শুনবে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তখন তাকে বুঝায় বলবি